কি খুঁজছে নাসা সমুদ্রের গভীরে? ইয়েস, সমুদ্র পৃষ্ঠ থেকে 10 কিলোমিটার নিচে সমুদ্রের গভীরে কি রহস্য আছে যেটা নাসা ডেসপারেটলি খুঁজতে চাচ্ছে। খুব কম লোক এটা জানে যে ফ্লোরিডা থেকে কিছু দূরে সমুদ্রের 20 মিটার গভীরে দুনিয়ার সব থেকে একটি রহস্যময় ল্যাব রয়েছে যার নাম হচ্ছে অ্যাকোরিয়াস রিফ বেস। এখানে প্রতি বছর নাসা থেকে 5 থেকে 6 রিসার্চার আর অ্যাস্ট্রোনট কয়েক সপ্তাহের জন্য পাঠানো একটি বিশেষ ধরনের প্রজেক্টের জন্য যার নাম হচ্ছে প্রজেক্ট নিমো, নাসাস এক্সট্রিমলি এনভায়রনমেন্ট মিশন অপারেশনস। এই নাসার বিজ্ঞানীদের বিশেষভাবে বলা অ্যাকোনিটাস। শুধু তাই নয়, নাসার একটি অ্যাটনমিক আন্ডার ওয়াটার ভেরিকেন আছে যার নাম অরফিয়েন্স। এটা সমুদ্রের 10 কিলোমিটার গভীরে ডিপ ডাইভ করে এখানে এখন রিসার্চ করে। কিন্তু নাসার মতন একটি স্পেস এজেন্সি সমুদ্রের গভীরে কি কাজ থাকতে পারে? সমুদ্রে রিসার্চ করার জন্য তো আমেরিকার কাছে আলাদা একটা অর্গানাইজেশন রয়েছে যার নাম নোয়া, ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে কি নাসা সমুদ্রের নিচে এলিয়েন লাইফের প্রমাণ পেয়েছে নাকি পৃথিবীর পর কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে? আমরা জানি যে পৃথিবীর 3 ভাগের 2 ভাগই জল, এমনকি আমরা চাঁদ মঙ্গল সম্পর্কে আমাদের সমুদ্রের থেকেও বেশি জানি। তবে সমুদ্রের তলদেশে পৌঁছানো আর সেখানে গিয়ে রিসার্চ করা খুবই কঠিন। আর এটা যেন নাসা তাদের সামুদ্রিক মিশনের জন্য 2 মাসের ডেডলাইন রেখেছে। তো এমন কি হতে চলেছে যার কারণে নাসা 2 মাসের ডেডলাইন রাখতে হয়েছে? তাহলে চলুন জানা যাক কি চলছে নাসার বিজ্ঞানীদের মাথায়, আর এটা দিয়ে কি আমাদের চিন্তিত হওয়া উচিত। তাহলে চলুন শুরু করা যাক। দেখো, নাসা এই সময় একটি অত্যন্ত বিপজ্জনক মিশন পরিচালনা করছে। এই দেখতে পাচ্ছ জলের ভিতরে থাকা সকল প্রাণীর মধ্যে 90% প্রাণী এই সানলাইট জোনে বসবাস করে। এত বড় সমুদ্রের এই ছোট জায়গাটি এত গুরুত্বপূর্ণ কেন? আসলে আপনি যত গভীরে যাবেন ততই জলের চাপ বাড়তে থাকবে। প্রতি 10 মিটার গভীরে যাওয়ার পর জলের প্রেসার 1 অ্যাটমসফিয়ার বেড়ে যায়। 1 অ্যাটমসফিয়ার সমান আমাদের শরীরে নরমালি মাটিতে যে চাপ অনুভব করে তাকে 1 অ্যাটমসফিয়ার প্রেসার বলে। অর্থাৎ পৃথিবীর বায়ুমণ্ডলে আমরা যে চাপ অনুভব করি তাকে 1 অ্যাটমসফিয়ারই চাপ বলে। আপনি জেনে থাকবেন যে টাইটান সাবমার্সিবলের কথা, যে সাবমেরিন যে সি লেভেল থেকে 3.5 কিলোমিটার দূরে যেতে ধ্বংস হয়ে যায় আর ভিতরে থাকা লোক 1 মিলিসেকেন্ডের ভিতরেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এমনকি তারা ব্যথা পর্যন্ত অনুভব করেনি, কারণ ব্রেনের ব্যথা সিগন্যাল পেতে 25 মিলিসেকেন্ড সময় লাগে। এই জন্য তারা কিছু বোঝার আগেই এক ধাক্কায় সবকিছু তছনছ হয়ে যায়। আর এই গভীরতায় যেখানে টাইটান ধ্বংস হয়েছিল এর থেকেও 3 গুণ নিচে নাসা যাচ্ছে, কারণ নাসা খুব তাড়াতাড়ি একটি বৃহৎ আকারের এলিয়েন এক্সপ্লোরেশন মিশন করতে যাচ্ছে, যেটা আমাদের এই সৌরজগতের এমন একটি বস্তু যেটাতে এলিয়েন লাইফ পাওয়ার প্রমাণ পাওয়া যায়। শুধু সেখানে যে সেটা আমাদের নিশ্চিত করতে হবে। তবে সেটা কি মিশন? আসলে নাসা আমাদের সৌরজগতে এলিয়েন কনে খুঁজবে আপনি কি জানেন? ঠিক আছে, আমরা কিছুক্ষণ পর এটি সম্পর্কে জানবো, কিন্তু তার আগে এলিয়েন খোঁজার ব্যাপারে পৃথিবীর গভীর সমুদ্রের সাথে এর কি সম্পর্ক? ওয়েল, আপনি হয়তো জেনে থাকবেন পৃথিবীতে জীবনের শুরু গভীর সমুদ্র থেকেই হয়েছিল, আর এই ফ্যাক্টটাই নাসার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আসলে নাসার বিজ্ঞানীদের মতে 3টি মৌলিক উপাদানের মাধ্যমে আমাদের মতন জীবনের জন্ম হয়। নাম্বার 1 ওয়াটার, নাম্বার 2 এনার্জি, নাম্বার 3 কেমিস্ট্রি। আমরা যতই উন্নত আর বুদ্ধিমান প্রাণী হই না কেন, শেষ পর্যন্ত আমরা জীবন্ত পরমাণু দিয়ে তৈরি। কিন্তু কিছু নির্দিষ্ট উপাদান আছে যা জীবনের জন্ম দেওয়ার জন্য একদমই জরুরি, যেমন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, সালফার ইত্যাদি। আর এই উপাদানগুলো যখন একসাথে একত্রিত হয় তখন এর ইন্টারেকশন, যেটাকে কেমিস্ট্রি বলা হয়, তার জন্যই জীবনের জন্ম হয়। তবে কি এই সমস্ত উপাদান একসাথে রেখে দিলে কম্বাইন্ড হয়ে জীবনের জন্ম হয়ে যাবে? আসলে এটাকে এভাবে ভাবো, আমাদের কাছে যদি চা পাতা, চিনি, আদা থাকে আর সেটাকে যদি একসাথে একটি পাত্রে রাখা হয় তাহলে কি চা বানানো হয়ে যাবে? একদমই না, রাইট? চা বানানোর জন্য লাগবে একটি মাধ্যম যা ওয়াটার, তারপরে লাগবে এনার্জি। এগুলোকে একসাথে জোড়ার জন্য যেমন আমরা আগুনের মাধ্যমে হিট এনার্জি চার ভিতর ট্রান্সফার করি আর চা তৈরি হয়ে যায়। এভাবে পৃথিবীর প্রথম দিকে উপাদানগুলো একটি নির্দিষ্ট উপায়ে একত্র করার জন্য প্রয়োজন ছিল জল ও এনার্জি। তবে আপনাদের প্রশ্ন থাকতে পারে সমুদ্রের গভীরে এনার্জি কোথা থেকে আসবে? সমুদ্রের গভীরে তো সূর্যের রোশনি যায় না, আর পৃথিবীতে সবাই তো সূর্যের শক্তির উপরই নির্ভরশীল। তবে এটি একটি ভুল ধারণা। আসলে আমরা এনার্জি ছাড়া বাঁচতে পারবো না, আর সূর্য বাকি এনার্জি সোর্সের মধ্যে একটি মাত্র। পৃথিবীতে জীবনের শুরু সূর্য শক্তিতে হয়নি, আর এই কারণে নাসা সমুদ্রের নিচে একটা স্পেশাল জোনে যেখানে জীবনের প্রথমবার জন্ম হয়, দা হেডেল জোন। এখন এই হেডেল জোন কি, আর এর সাহায্যে সায়েন্স জীবনের উৎপত্তির রহস্য কিভাবে সমাধান করবে? আসলে হেডেল জোন সমুদ্রের সব থেকে নিচের অংশ হয়। কোন জায়গায় এটি 11 কিলোমিটার পর্যন্ত গভীরে চলে যায়, আর এই জায়গাটি অনেক বিপজ্জনক। এখানে পাওয়া যায় হাইড্রোথার্মাল ভেন্ট, যাকে বলা হয় জলের নিচের আগ্নেয়গিরি। যখন এটি ফিরে যায় তখন লাভা সহ মিনারেলস রিলিজ হয়, আর এই আন্ডার ওয়াটার গ্যাস বাষ্প সাথে শুরু করে, যার কারণে এই জলের টেম্পারেচার প্রায় 400 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যায়, যেটা সলিড মেটালকেও গলিয়ে দিতে পারে। এটা কিন্তু সূর্য থেকে নয়, আমাদের পৃথিবীর গরম কোর থেকে আসা এনার্জির মাধ্যমে পৃথিবীতে প্রাণের জন্ম হয়। এই শক্তির কারণে সবচেয়ে প্রথমে কমপ্লেক্স বায়োমলিকিউলস, যেখানে প্রোটিন, লিপিডস, কার্বন, হাইড্রোজেন, এক্সেট্রা গঠিত হয়, আর প্রথম এককোষীয় ব্যাকটেরিয়া এবং ভাইরাস জন্ম নেয়। তারপরে লক্ষ লক্ষ
বছর ধরে বিবর্তনের জন্য সেলুলার উদ্ভিদ এবং প্রাণী প্রজাতির মধ্যে এভাবে জীবনের শুরু হয়। আর এটাতেই ইন্সপায়ার হয়ে নাসা অন্য কোনো জায়গায় জীবন খুঁজছে। এবার প্রশ্ন হলো সেটা কোন স্পেস অবজেক্ট যেটাতে আমাদের মতন সিমিলার কন্ডিশন থাকবে। মার্কেরি তো সূর্যের অনেক কাছের গ্রহ, আর শুক্র তো এক অদ্ভুত গ্রহ, আর মঙ্গলকে তো আমরা স্টাডি করেই যাচ্ছি, তারপরও সেখানে কোনো জল পাওয়া যায়নি। আর বাকি যে গ্রহগুলো আছে সেগুলো তো সব গ্যাস জায়েন্ট, সেখানে জল কি মাটিই নেই। ঠিক আছে, গ্যাস জায়েন্ট সেখানে তো থাকতে পারে না, কিন্তু তাদের মুনস গুলো তো সলিড। আর এই মুনস যার ভিতর একটি হলো ইউরোপা, এটি বৃহস্পতির চতুর্থ সব থেকে বড় চাঁদ, যেখানে নাসার ডেটা অনুসারে আমাদের পৃথিবীর মতোই সিমিলার মহাসাগর লুকিয়ে আছে। 1979 সালে ভয়েজার মিশন আর 1989 সালে গ্যালিলিও মিশনে যখন ইউরোপার ক্লোজ আপ ইমেজ নেওয়া হয়, তখন সেটাকে স্টাডি করে এটা জানা যায় যে ইউরোপার সারফেস পুরো সলিড বরফ দিয়ে আবৃত। আর বৃহস্পতির স্ট্রং গ্র্যাভিটির কারণে ইউরোপার সারফেস লম্বা হয় আবার খাটো হয়। এটাকে বলে টাইডাল ফ্লোকিং। এই ধাক্কা এবং টানের কারণে এই উপগ্রহের কোর সক্রিয় এবং এতে ব্যাপক ভূতাপীয় শক্তি উৎপন্ন হয়, যার কারণে ভূপৃষ্ঠের নিচে জল তরল অবস্থায় থাকে। আর এর ম্যাগনেটিক ফিল্ড থেকে এটা জানা যায় যে এখানে সলিড ওয়াটার মজুদ রয়েছে। আর বিজ্ঞানীরা এটাও হিসাব করেছে যে ইউরোপার সমুদ্রে পৃথিবীর থেকে 2 গুণ বেশি জল রয়েছে। এবং আরো জানা যায় যে ইউরোপার পরিবেশ এবং সারফেস কম্পোজিশনে ওই ফাইনামেন্টাল এলিমেন্টসও মজুদ রয়েছে যা জীবনের বায়োকেমিস্ট্রিকে সাপোর্ট করে, যেটা কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, সালফার ইত্যাদি। আর এই কারণে নাসা ওখানে স্পেস মিশন করতে যাচ্ছে যাতে সেখানে এলিয়েন লাইফ পাওয়া যায়। আপনাদের বলে রাখবো এটা কোনো নর্মাল মিশন না, সমস্ত মহাকাশ এজেন্সির জন্য এটা একটি গ্র্যান্ড ইন্সপায়ারিং মিশন হতে যাচ্ছে। শুধু আপনাকে ধারণা দেওয়ার জন্য এটাকে চন্দ্রযান 3 সাথে তুলনা করি, যেটা একটা সাকসেসফুল মিশন ছিল। এই রকেট চাঁদে যাওয়ার জন্য আমাদের পৃথিবীকে 5 বার চক্কর দেয় যাতে সে একটি স্লিং শটের মাধ্যমে চাঁদে যাওয়ার বেগ পেতে পারে। কিন্তু ইউরোপা পর্যন্ত যাওয়ার জন্য নাসা ওই যে একটা গেম ছিল না, পিনবল খেলা, যেখানে পিনবল এখান থেকে ওখানে, ওখান থেকে আকাশে, আকাশ থেকে মাটিতে যে আটকে যাওয়া, নাসা ওই স্ট্র্যাটেজি ব্যবহার করছে, মস্তিষ্ক ছিঁড়ে ক্যালকুলেশন করছে। জুপিটারের মুনস ইউরোপার ডিস্টেন্স চন্দ্রযান 3 লুনার মিশনের দূরত্বের 1600 গুণ বেশি। তাহলে আপনি ভাবুন, চাঁদ যদি আপনার পাশের বাড়ির বিল্ডিং এ হয় তাহলে ইউরোপা ঢাকা থেকে চট্টগ্রাম। ইউরোপা মিশনের প্রথম ধাপ হলো ইউরোপা ক্লিপার স্যাটেলাইট, যেটা অক্টোবর 2024 লঞ্চ হবে। আর সেটা মঙ্গলে পৌঁছে যাবে, আর সেটা স্লিং শট নিয়ে আবার দ্বিগুণ গতিতে পৃথিবীর দিকে ফিরে আসবে। আর পৃথিবীর স্লিং শট নিয়ে ফাইনালি বৃহস্পতির দিকে যেতে থাকবে এবং বৃহস্পতিকে প্রদক্ষিণ করে ফাইনালি ইউরোপায় ল্যান্ড করবে। এটা তো শুনতে খুবই সহজ বলে মনে হচ্ছে, কিন্তু না, পৃথিবী থেকে ইউরোপা পর্যন্ত যাওয়ার জন্য এটার প্রায় 7 বছর সময় লেগে যাবে। আর এই যাত্রায় বড় বড় গ্যাস জায়েন্ট, শক্তিশালী গ্র্যাভিটি, তাদের শত শত চাঁদের গ্র্যাভিটি, তার সাথে অ্যাস্ট্রয়েড বেল্ট যেখানে লক্ষ লক্ষ স্পেস অবজেক্ট এবং তাদের গ্র্যাভিটি থেকে বেঁচে যাওয়া, তারপর সূর্যের গ্র্যাভিটি, সৌরঝড়। এছাড়াও এটা লঞ্চ করার সময় পুরোপুরি টাইম ফ্রেমে প্রতিটি গ্রহ এবং স্পেস বোটের বর্তমান অবস্থান এবং ফিউচার পজিশনের সঠিক হিসাব করা, আর কোন অ্যাঙ্গেল থেকে রকেট লঞ্চ করতে হবে সেটাকে ক্যালকুলেট করা। কেননা গ্রহ উপগ্রহ তো তাদের নিজস্ব অরবিটে ঘুরছে, তাই প্রতিটি ধাপে কোন দিকে এবং এটা সেখানে পৌঁছাতে কত সময় লাগবে এই সবকিছু নাসা গণনা করে এবং প্রেডিক্ট করে নিজেদের মিশন প্রোগ্রাম করছে। আর এই স্যাটেলাইট ইউরোপার উপগ্রহে এন্ট্রি তো আরো বিস্ময়কর। জুপিটারের কাছে পৌঁছানোর পর ইউরোপার অরবিটে পৌঁছানোর জন্য ইউরোপা ক্লিপার স্যাটেলাইট বৃহস্পতির গ্যালিলিয়ান মুন ছাড়াও বৃহস্পতির আরো 3 মুনসকে ফ্লাই বাই করে ইউরোপার অরবিটে প্রবেশ করবে। যখন 2031 সালে এই মিশন শেষ হবে, এক্সপ্লোর করে গ্র্যাভিটি, টেম্পারেচার, অ্যাটমসফিয়ার, উইন্ডোজ ডেটা পৃথিবীতে পাঠানো শুরু করবে। এবং এরপরে যে মিশন হবে না সেটা কোনো সাইফাই মুভি থেকে কম নয়। ইউরোপায় পৌঁছানোর পর কাইরোবটস অর্থাৎ বরফ পেনিট্রেটিং করা রোবট পাঠানো হবে, যেটা এর পৃষ্ঠ ভালোভাবে পরীক্ষা করবে এবং এই রোবট বরফ ফুটো করে নিচে যেতে থাকবে। নাসার হিসাব অনুসারে এই বরফ 2 কিলোমিটার থেকে 20 কিলোমিটার পর্যন্ত পুরো হতে পারে, যেটাকে ফুটো করে এই রোবট জলের নিচে যাবে। আর এটা করতে বছরও লেগে যেতে পারে। এই কাইরোবট পারমাণবিক শক্তি দিয়ে বরফ গলাতে গলাতে সমুদ্রের গভীরে পৌঁছে যাবে আর নিজের 48 মাইক্রো রোবট নিয়ে যাবে, যেটা দেশের নিচে পর্যবেক্ষণ করবে আর সমুদ্রের বিভিন্ন স্থানে সুইমিং করে জীবনের খোঁজ করবে। এটা একদমই সাইফাই মুভির মতন, তাই না? যদি আমরা এলিয়েন লাইফ পেয়ে যাই তাহলে তার বায়োলজি কেমন হবে শুধু কল্পনা করুন। কেমন লাগবে আমরা যদি জানতে পারি যে আমরা এই ব্রহ্মাণ্ডে একা নয়। এটা খুবই একটা কঠিন চিন্তা, তাই না? আপনার মতে ইউরোপার গভীর জলে জীবনের সন্ধান পাওয়ার সম্ভাবনা কতখানি? দুনিয়া জুড়ে কত স্পেস এজেন্সি মিলে এলিয়েন লাইফ খোঁজার চেষ্টা করছে। তবে এই মিশনের মাধ্যমে কি ইউরোপায় এলিয়েন লাইফ পাওয়া যাবে? কমেন্ট করে বলুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।